বলো। মৌলানা শামসুল হুদা রহমতুল্লাহ শ্যালক নুরুন নবী। ও সবসময় হুজুরের সঙ্গে থাকতো এবং ওই যে ঢাকা যাওয়ার সময় আমার সঙ্গে ছিল, ওনার সঙ্গেই ছিল। ওই নুরুন নবী আবার আমাকে বিয়ের প্রস্তাব দেয়। শামসুল হুদা রহমতুল্লাহ এক মেয়ের দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে আমার আমার পিতা রাজি হয়, আমার চাচা রাজি হয় প্রস্তাবে, ওই বিয়ে হয়, তার সঙ্গে আমার বিয়ে হয়। তারপর তারপরে থেকে প্রতি সপ্তাহে আমি ওখানে যাইতাম এবং ওনার সঙ্গে বসতাম। উনি একেবারে তার যে সারা জীবনের ইতিহাস আমার সঙ্গে আলোচনা করতেন এবং ঘন্টা ঘন্টাও সময় নিয়েছেন। তারপর আমি এগুলো শুনছি, শুনতে শুনতে আমার অনেক লিপিবদ্ধ করতেন। করিনি আগে, শুনছি। আমার কাছে মনে হলো যে এত কিছু এমনি রাখাটা তো ঠিক না। আমি তখন আমি একদম প্রস্তাব দিলাম, এই যে আপনি এত কিছু বলতেছেন, আপনি জীবনে শুনলাম, তা আমি কি এদের লিখে রাখতে পারি, লিখে একটা কোনো বই ছাপাইতে পারি? কয় যে ঠিক আছে, তাহলে তুমি ধারাবাহিকভাবে আমার কাছ থেকে পেরে শুনে তোমার এই মতো লিখো। অনুমতি দিল একটা জীবনী লেখা। দেওয়ার পরে উনি তো মারা গেলেন। মারা যাওয়ার পরে আমি তার লেখা বই, না না, তার বই, তার নিজস্ব যে বই, তার নিজের লিফলেট, এই পাকিস্তান আমলের ব্রিটিশ আমলের লিফলেট, এগুলো সব আমি কালেকশন করছিলাম। কালেকশন কইরে, যেহেতু লিখতে হবে, যতটুকু পারি ওনার কাছে সাহায্য কালেকশন করে আমি উনি মারা যাওয়ার পরে লিখবো করে চিন্তা করছি। তার মধ্যে মারা যাওয়ার এই ১-২ সপ্তাহ পরে তার নাতিন আমার বাসায় গেছে। নাতিন আমার বাসায় গেছে, যাই বলতেছেন যে আমি দাদা বই লিখবো, আপনার কাছে কি কি আছে দেন। তখন বাধ্য হইয়া, যেহেতু তার নাতিনি লিখবো, আমার তো করার কিছু নাই, আমি দিলাম বাইর করে। ও ওই ব্রিটিশ আমলের, তারপরে পাকিস্তান আমলের অনেক লিফলেট যেগুলা অ্যাভেলেবল ছিল না, সেগুলা কতগুলা নিয়ে গেলেন। নিয়ে গেলেন, তা আমি নিশ্চিন্ত, ও জীবনী লিখবো। মৃত্যু তখন বোধ বেশ কয়েক বছর হয়ে গেছে। আমি ঢাকার থেকে আসতেছি, আমি আর চিন্তা করিনি। ঢাকার থেকে আসতেছি, আসার পথে আমার পাশে একটা ছেলে, এই গভরগাঁয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওর সঙ্গে জিজ্ঞাসাবাদ করলাম। তখন পরিচয় শামসুল হুদা রহমতুল্লাহর কথা বললাম, করে হ্যাঁ শুনছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি। তবে ওনার কোনো জীবনী টিবনী লেখা হয়েছে আপনি শুনছেন? আমি তো গভর্ন শহরেই থাকে। কইছে না, আমি কিছু জানি না। এই যে তারপরে আমি বাড়ি থেকে দিয়ে ফোন করলাম। ফোন করলে বললো যে ফুফা আমি তো লিখিনি। আমি বলি তুমি যদি না লিখে থাকো তাহলে তো আমি তো ওনার কাছে ওয়াদাবদ্ধ, লিফলেট গুলো ফেরত দাও, অতি পুরাতন, আর আর বাকিগুলো তোমার কাছে আছেই, আর অতি পুরাতন লিফলেট গুলো আমার ফেরত দাও। হ্যাঁ, যেগুলো এক কপি ছিল ওগুলো নিয়ে গেছিল, তো ওগুলো ফেরত দাও। তারপরে বললো যে ঠিক আছে। এই ঠিক আছে বইলে আর পাঠায় না। আমি মৌলানা শামসুল হুদার যে সেবক ছিল একজন, হ্যাঁ, মজিদ, মজিদকে আমি পাঠাই। পাঠাইলে ও কয় যে কই রাখছি, আর দিল না। না দেওয়ার পরে আমি যা ছিল কালেকশন, এই কালেকশন থেকে শুরু করে আমি বইটা লেখি এবং ছাপাই। বইটা লেখি এবং ছাপাই। বইটা এখন মোটামুটি আল্লাহ রহম সম্মানের সঙ্গে এলাকায় গৃহীত হয়েছে। এক প্রথম যে ১,০০০ ছাপাইছিলাম সেটা শেষ হয়েছে, কিন্তু আর এক ভদ্রলোক আমারই বই নিজের করে ছাপাইছে। সবকিছু লেখাই আছে, খালি আমার ও তার সহযোগিতা ওই ছাপাইছে, আমি জানি না। ওই যে ও আবার প্রতি বছর ওনার উপরে একটা করে মিটিং করেন, সেই মিটিংয়ে যখন এই বই উনি নিয়ে গেছেন, নিয়ে যে আমার একটা দিছিলেন সবার, সবাই আমি পড়ে দেখি যে কি ব্যাপার, আমার বইয়ের সঙ্গে তো আপনি যে এই ব্যাপারে
সবই তো আমার, এখানে তো একটা মানুষের সাহায্য নাই, এটা হুজুরের সাহায্য ছাড়া। কয় যে ঠিক আছে আমি ওই জায়গাটা ই করে দেবনি, যে সার্বিক সহযোগিতায় অমুক, ওইটা কাটে দিয়েছে বাস। ওই উনি এখন পর্যন্ত ওনার কিভাবে কি করে করতেছে আমি জানি না। যাই হোক, এরপরে আমি তার ইস্তেহার সামগ্রী বলে একটা বই বের করছি। এই দুইটা বই আমি তার জন্য করতে পারছি, এর বেশি আমার পক্ষে করা সম্ভব হয় নাই। যাই হোক, এখন আল্লাহ তার জীবনী আমাকে যেভাবে লিখতে দিয়েছেন, এই জীবনী পড়লেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যেহেতু পুরোপুরি সম্ভব না, ব্রিটিশ আমলি যেগুলো ওনার মুখের শোনা, ওগুলোই আমি লিখছি। আমি অন্য কারো সহযোগিতা পাইনি, ওনার সহযোগিতাই আমি লিখছি। এখন এটা আপনারা পড়লে পড়তে পারেন, দেখলে দেখতে পারেন। আল্লাহ আল্লাহ।